আসলে যে এক ডাকে চলে আসতে পারে আমাদের কাছে। যাই হোক, সে গল্পটা না হয় আমি গল্পের ফাঁকে ফাঁকে বলবো আপনাদেরকে। এবং ভদ্রলোক পুরো পরিবার সহ এসছেন, তার কাছে আমি যাবার আগে আপনাদেরকে বলছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনিও। আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09-611-904-904। আমি আবারও বলছি 09-611-904-904। আর ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য, সবার জন্যে আজকে একটা বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট থাকবে আমার পক্ষ থেকে। সবাই একটু মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনবেন, সবার জন্য একটা বিশেষ উপহার নিয়ে আসছি আমি। ওকে, তার আগে আপনার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মহসিন আলম। মহসিন আলম। মহসিন, বয়স কত এই মুহূর্তে? আমার এই মুহূর্তে 38 বয়স চলে। 38 বছর চলছে। আপনি সুস্থ আছেন তো না? আপনি এখন বলতে পারবেন তো ঘন্টা দুয়েক আমাদের সঙ্গে? কারণ আপনি জার্নি করে কতক্ষণ লেগেছে ওখান থেকে আসতে? জার্নি 12:30 উপবনে উঠছি, আর সকাল 5টা বাজে নামছি টঙ্গীতে। সারা রাত এইভাবে জার্নি করেছেন? জি, জার্নি করেছি। বাচ্চারাই তো একটু ঘুমাইছে, আমি তো আর ঘুমাইতে পারছি না, আমি ওনাদেরকে পাহারা দিছি। বাচ্চাদের জন্য এটা মানে প্রথম ঢাকা শহরে আসা? জি জি, প্রথম। আপনার ওয়াইফের জন্য? ওয়াইফের জন্য, 3 বাচ্চার জন্য প্রথম ঢাকা আসা। ঢাকা শহরে যারা প্রথম আসে, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে, তাদের 100 জনের একজন লোকেরও যদি জিজ্ঞেস করা হয় যে কেমন লেগেছে, কেউ বলবে না ভালো লেগেছে। কারণ ঘিঞ্জি, জ্যাম, এবং সবাই অসুস্থ হয়ে গেছে। আমি দেখছিলাম যেটা ওনারা স্টুডিওর বাইরে অপেক্ষা করছেন। যাই হোক, প্রয়োজন হলে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনার জীবন গল্পটা আমি আজকে এখানে তুলে ধরবো। এবং আমি ঠিক জানি না, আমি একটা কথা শুনেই, পুরো গল্পটা না শুনেই আজকে লাখ লাখ জনতার সামনে এই ভদ্রলোককে আমি হাজির করেছি। নামটা আরেকবার একটু বলেন। আমার নাম মোহাম্মদ মহসিন আলম। মহসিন ভাইকে আমি লাখ লাখ জনতার সামনে হাজির করেছি, এবং হয়তো আমার জীবনের অন্যতম একটা সেরা গল্প আজকে আমি আপনাদের সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো মহসিন ভাই, আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। তার আগে আপনি আমাকে বলেন, আপনি মৌলভীবাজারের একটা প্রত্যন্ত অঞ্চলে থাকেন। জি। ওখান থেকে আমাদের ঢাকা এফএম শোনা যায়? জি, শোনা যায়। তো আপনি কটা পর্ব শুনেছেন? একটা দুটো পর্ব শুনেই কি আপনি এখানে কল করেছেন, নাকি অনেক আগে থেকেই শুনতেন? আমি মোট 2টা গল্প শুনেই আমার খুব ভালো লেগেছে। যে আমি আগে জানতাম না যে FM 90.4 এত ভালো গল্প হয়, মানুষের জীবন গল্প নেই। এই ধরনের প্রোগ্রাম আপনি আগে কখনো শোনেননি? জি না, শুনিনি। আপনি হয়তো জানেন না যে আমি কিবরিয়া, আমি অন্য একটা স্টেশনে ছিলাম। আমি প্রায় 6 বছরের অধিক সময় এই ধরনের একটা প্রোগ্রাম করছি, এবং আমার খুব ভালো লেগেছে। আমি এটাই বলেছিলাম যে এই স্টেশনে জয়েন করবার আগে, যে আগে শুধু ঢাকার মানুষ শুনতে পেত, তারপরে চিটাগং কিংবা কক্সবাজার, এখন সারা বাংলাদেশের মানুষ শুনতে পাবে। আমি 1 মাসের অনুষ্ঠান করতে না করতেই সেটার ফলাফল পাওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই অনার ফিল করছি, মাত্র 2টো পর্ব শোনার পরে আপনি নিজের জীবন গল্প বলার জন্য এখানে ফোন দিয়েছেন, এবং পুরো সস্ত্রীক, পুরো পরিবার সহ আপনি ঢাকা শহরে কষ্ট করে আমার জন্য এখানে এসছেন, আমাদের লিসনারদের জন্য এখানে এসছেন। শুরু করি ভাই, আপনি ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে বলুন। আমার ছোটবেলা থেকেই আমি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে আমার খুব মনোযোগী ছিল। জি। আমার বাবা কৃষি কাজ করতেন। আমার বাবার একটা গরু বিক্রি করে আমার বাবার মুখ থেকে শুনছিলাম যে 7ই মার্চের ভাষণ শোনার জন্য ঢাকা আসছেন আমার বাবা। আচ্ছা। ওইখান থেকে পরে তারপর মুক্তিযুদ্ধের পর আমরা যখন দুনিয়াতে আসলাম, যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমার আব্বার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনছি। মুক্তিযুদ্ধের গল্প শোনার পরে খুবই ভালো লাগছে যে অনেক শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, ওইখানে আমার আব্বাও আছেন, এবং আমার নানা আছিল মুক্তিযোদ্ধা। আচ্ছা। এবং আমার আব্বা আরো 2-1 মুক্তিযোদ্ধার সাথে নিয়ে ভারতীয় উপজাতি ত্রিপুরা জাতি মানুষকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার নিয়ে আসতো বাংলাদেশে। এগুলো আপনি শুনেছেন? জি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 3 বোন। আপনার পজিশন ছিল কত? আমার পজিশন 6 নম্বর। ওকে, ঠিক আছে, বলেন তারপর। তখন আরো ভালো করে শোনার জন্য, জানার জন্য, যখন আব্বা কোন জায়গা আসিল ভারতে, কোথায় শরণার্থী আসিল, কোন বাসাতে পাক করছে, আমার আব্বা কি সত্যি মুক্তিযোদ্ধাদেরকে খাওয়াইছে, জি, আমি এটার উপরে একটা যাচাই করার জন্য আমি জানি কেমন হয়ে গেছি। আব্বা ভারতের অনেকগুলা বন্ধুর নাম বলছে, যেমন একজনের নাম আমার মনে আছে, উতুল দেব বর্মা। ওকে। উতুল দেব বর্মা, আর একজন হিন্দু বাঙালি আছে নন্দলাল। ওকে। ওনাদেরকে সঙ্গে নিয়ে একদিন আমার আব্বা নাকি মুক্তিযোদ্ধাদের খাবার নিয়ে আসতেছে 3টা বার নিয়ে কাঁধে। জি। তখন এই দেশের যে রাজাকার দোসররা ছিল, আচ্ছা, এই বারের খাবারগুলা খালে পালাইয়ে দিছিল। তখন আমার আব্বা আমার সামনে কাঁদছে, সাথে সাথে আমারও চোখে পানি এসে, আমি কাঁদলাম, বাবার চোখের পানি আমার চোখ দিয়ে পানি বের করছি। আচ্ছা, তো ওই সময় গল্প বলতে বলতে বাবা কেঁদেছিল, তাই কি? জি। ওকে, ঠিক আছে, বলেন তারপর।
এভাবে আমি এটা যাচাই করার জন্য মানে আমি পাগল হয়ে গেছি। কোথায় যাচাই মুক্তিযোদ্ধা, করার জন্য পাগল হয়েছেন বলতে? মুক্তিযোদ্ধারা কোথায় প্রশিক্ষণ করছে, কিভাবে ভারতীয়রা বাংলাদেশে আশ্রয় দিছে, আচ্ছা এই জন্য আচ্ছা এভাবে খেলাধুলার মাধ্যমে আস্তে আস্তে বর্ডারে যাইতাম। আমি বেশি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তে অবস্থা ইন্ডিয়া বাংলাদেশে আমরা ক্রিকেট ম্যাচ খেলতাম, জি খুব ভালো লাগতো। ইন্ডিয়ান বিএসএফ এক পাশে বসে দেখতো, বাংলাদেশের বিডিআর এক পাশে বসে দেখতো, আচ্ছা তখন ভালোই লাগতো। এভাবে ইন্ডিয়ার যারা আছে তাদের সাথে আমরা একটা বন্ধু বান্ধব হয়ে গেছে, তার কাটা বেড়া ছিল না তখন। আচ্ছা এইভাবে ওরাও বাংলাদেশে আসে, আমরা যদি কোনো টুর্নামেন্ট রাখা খেলি ওনাদেরকে দাওয়াত করি, ওনারা আসে। আবার ওনারা যদি ভারতে অন্য কোনো উপজেলাতে খেলাধুলা রাখে আমাদেরকে নিত। আচ্ছা। এভাবে একটা বন্ধু কোন ক্লাসে পড়ছেন, মানে ওই সময় কি পড়াশোনা করছেন আপনি? জি, পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়ছেন? 6-7 হইব। 6-7 পড়ছেন। একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে প্রিয় শ্রোতা, যে উনি যে এলাকায় বসবাস করেন সেটা মূলত সীমান্তবর্তী এলাকা। জি। আচ্ছা, সীমান্তটার নাম যদি আরেকবার একটু বলতেন। আমার গ্রামের নাম হরিণখোলা। হরিণখোলা। হরিণখোলাই কি সীমান্তবর্তী একদম? জি, একদম সীমানা। ভারতীয় গ্রাম আছে ঈশানপুর। ঈশানপুর আর হরিণখোলা পাশাপাশি। জি। তো দুই গ্রামের ছেলেপেলেরা আপনারা খেলাধুলা করতাম। এতে কোনো সমস্যা হতো না? জি না। আচ্ছা, ইন্টারেস্টিং। ইন্ডিয়া প্লাস বাংলাদেশের দর্শকরা মই মুরব্বী বা সীমান্তরক্ষীরা উপভোগ করত। তাহলে এভাবে আস্তে আস্তে খেলাধুলা ভালো আগাইতেছি। এভাবে আমাকে দাওয়াত করলো একটা টুর্নামেন্ট খেলার জন্য। ওকে। আমি গেলাম, আমার অতিরিক্ত প্লেয়ার হিসেবে বসায় রাখছে। তারপর তখন আমাদের দলের একজন খেলোয়াড় উপস্থিত না থাকার কারণে অতিরিক্ত থেকে আমাকে খেলায় উঠে
কোনটা খাইবো না খাইবো, হঠাৎ করে শেখ মুসলমানরা বানাইছে সেইটাও মনে নিব কি না। আমি অনেক ধরনের জিনিস একটা আনলাম প্রায় 60-70 টাকার। 2 টাকার বুট কিনলে 4 জনে খেয়ে শেষ করতে পারছি না তখন 99-তে। তখন আর রান্না দিলাম, ওই কিছুই খেলো না, একটা না 2টা বুট আমি যাচ্ছে মুখের ভিতর দিচ্ছে, আমি কিছু খাইলাম। আমি কইলাম খাইতেইব, খাইলে শৈল শক্তি পাইব, প্রচুর জায়গা হাঁটতে হইব, কিন্তু টাকা পয়সা এই টাকা হবে না, পরে হবে না যে সামান্য টাকা লইয়া কি একজন মানুষ লইয়া বাড়ি যাক, কোথাও গিয়ে তো থাকার একটা ব্যবস্থা করতে হইব। তখন সারা রাত্র তাহলে আমাদের যে পার্সোনাল কবরস্থান আছে, আমার বাড়ির উত্তর পাশে বড় পুকুর আছে, 80 শতাংশ পুকুরের উত্তর পাশে একটা বারজার আছে, কবরস্থান নিজস্ব পারিবারিক কবরস্থানের চিন্তা করলাম যে মুরব্বীরাতে শুনছি যে কবরস্থান নাকি পবিত্র জায়গা, সবচেয়ে নিরাপদ। কোনো ধরনের বই পাইলে জিন বুতে সেই কোনো জিনিস দেখলে ওই কবরস্থানে দৌড়ে উঠে যান যদি পবিত্র থাকেন। তখন চিন্তা করছি যে সে তো পবিত্র না, আমি তো যতটুকু বুঝি পবিত্রতা, যাক আল্লাহর উপর ভরসা। তারে একটা কবরের পাশে নিয়ে বসালাম। কবরটা হইল যে আমার দাদার কবরের পাশে শান্তনা দেব বর্মা, তার একটা ছবি পুরো ফ্যামিলি সহ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাকে দেখতে আসতে পারেন। দুটো ফেসবুক পেজে আছে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। এছাড়া ঢাকা FM এর পেজটি থেকেও আপনি দেখতে পারেন facebook.com/ILoveDhakaFM। এবং ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনি পুরো অনুষ্ঠানটি এই মুহূর্তে পেয়ে যাবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াট আ স্টোরি ম্যান। ওকে, তারপর 3টা বাজার আগে, এই 10 মিনিট আগে আমি ওর কাছে গেলাম। ওই কিন্তু একা মক্তবে একাই রেখে আমি একটু শোয়ার সিস্টেম দেখাই দিয়ে পশ্চিম দিকে মাথা দিতে হইব, দিয়ে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে আমি কি জানি ভাবতেছি, কি জানি আমি হিসাব মিলাইতেছি কি করতে পারি, কোন দিকে যাইতে পারি, কোন আত্মীয়র বাড়িতে গেলে ভালো হইব, কোন দিকে গেলে ভালো হইব না, কোন দিকে গেলে খারাপ হইব, এই ধরনের একটা চিন্তা আমার মাথাতে। এখন তো আমি অভিভাবক গার্জেন ওই মেয়েটার, তার মান ইজ্জত সই সম্মান সব কিছু আমার হাতে। আমি ছোট্ট কম বয়সে আমার মাথার এত বড় একটা ঝুঁকি, এটা আমি ঝুঁকি নেব, দুর্যোগ। কিন্তু ভালোবাসার কাছে কোনো দুর্যোগ হার মানে না, দুর্যোগের কাছে ভালোবাসা হার মানে না। তখন তারে নিয়ে হাঁটতে 4 কিলোমিটার হাঁটলাম পশ্চিম দিকে, সোজা হরিণখোলার বুক ছিঁড়া সীমান্ত, একবারে 0 পয়েন্ট থেকে একবারে পশ্চিম ঢাকা শহরের সংযুক্ত একটা রাস্তা। এই রাস্তা কাঁচা রাস্তা, এখনও কাঁচা। এই রাস্তা হাঁটতে আমার বড় বোনের বাড়িতে আসলাম কালিকাপুর। ভাবছি মেয়েটা তো ভারতীয় উপজাতি পোশাক নিয়ে আসছে, এখন কিভাবে এই পোশাক নিয়ে আমরা
আমি নিচে পড়ছি, নিচে পড়ে উঠটা দিয়ে সে মাটিতে শুয়ে রয়েছে। অনেক উপর থেকে আমি পড়ছি, সে পড়ে রয়েছে। আর বাংলাদেশের মানুষ হাতে তালে দিছিল এইভাবে, তুমি কি চাও? আমার তো পায়ে তালা দিয়া শিকল দিয়া চকিতে শুয়ে রাখছে, তুমি তো সারা আছো, আমি তো খুব কষ্ট করতেছি। তারে আমি বলছি যে তুমি ঘরের পাশে যে জঙ্গল, জঙ্গলের মেঝে চুপ করে বসে থাও, তোমার মা বাপ তোমার জন্য কি বলে, তো তোমার খুঁজে আনবে না কি? 2বার বন সই দিয়ে নিছে বাংলাদেশ থেকে, এবার কি করবে? এটা তুমি বসে বসে শুন। বলতেছে যে ঠিক আছে। আমি বাড়িয়া জঙ্গলে বসে রয়েছি, মা বাপ দৌড়াইতেছে, এখন এ বলতেছে এবার গেলে আর আনবে না। তাইলে ঠিক আছে, তুমি বই পাইও না, আমি আছি। ঠিক আছে, আমি বই পাই না, আমি বাঘেরও বই পাই না। সে বলতেছে একমাত্র ভগবান ছাড়া। তখন কিভাবে আসবা? এ পথ এ পথ এ পথ, সব পথে তো লোক দাঁড়ানো, তুমি কিভাবে আসবা? তুমি যদি আমার রাস্তা বানাই দাও আমি আয় পড়ব। তখন আমি রাস্তাগুলো বানাইতেছি, এখানে একটা জুপ, এখানে একটা কাড়া, এখানে একটা আগাছা পাহাড় যেমন থাকে, আমি সব কিছু পা দিয়া পাইরে হাত দিয়া পা দিয়া হাত দিয়া পা দিয়া 2 পাশে একটা রাস্তা করলাম। করতে গিয়ে আমার অনেকখানি আমি আহত হয়েছি, আমার নখ টক অনেকটি উঠে গেছিল গা। তখন তখন আমি যে যে পথ অনুসরণ করছি, সে রাস্তা বানিয়ে দিছি, সেই পথে এসে এখানে কিছু পাহারাদার দেখতেছি, সে দাঁড়াই হইল। কতক্ষণ পরে পাহারাদাররা তো এখন বইয়া বিড়ি সিগারেট খেতেছে, বিড়ি সিগারেট, ইন্ডিয়ান পাতার বিড়ি, নাচের বিড়ি, সিগারেট এগুলো খায়। আমি বলতেছি আরে যে তুমি এক কাজ করো, একটু ডাইন দিকে সরো। কয়টা তো মুলি বাগান, প্রায় 1 কিলোমিটার একটা মুলি বাগান, মুলি বাস। কয়টার ভিতর দিয়ে অনেক ধরনের পুরানো সাপ থাকে, এদিকে আসা যাবে না, আমি কেটার ভিতর দিয়ে আসতে হবে বাঁচতে হলে। পরে যে বাবুকে একটা কোনা লইছে বাগানটা, আমার কথা রাখছে, মানে একটু জায়গা কোনাগুনি হাইটে আইসে, হাইটে এসে আম গাছা টান সমতুলের মাঝে একটা লেবার বাড়ি, নানা দাদা ডাকতাম, ওর বাসায় গিয়ে ঢুকছে। দাদা দাদা দরজা খোলো। আমি দাদা প্রচুর মাল খাইছে, দাদা মাল খাইয়া ঘুমাইছে, দাদির এবার ডাকো, দাদি 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 দরজা খুলছে। আরে শান্তনা তুই? ক দাদি চুপ, কেউ ধরে বললো না আমি এইভাবে আইসি, আমার মা বাবা কইছে আর আনতো না। তো ওই লেবারের দাদা দাদি উপকার করছে, বৃদ্ধ বয়সে সীমন্তটা পার করে দিয়ে গেছে। বাকিটা সে একা একা আইসা, ওই যে বললাম যে বিল্লাল মাস্টারের ভাইয়ের বউ দেখে লাইছে, ওরে দেখে কইলে এই মেয়ে তুই এটা দিয়ে আবার আয়ে পড়ছে, এটা তো আর ইন্ডিয়া রাখতে পারতো না, তোমার মানুষে দেখে লেবে করে ঘরে টান দিয়ে নিয়ে ঢুকাইছে একটা ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢুকাইবার পরে মাস্টারে পাঠাইছে আমার খবর দিত। যখন মাস্টার গিয়ে আমার দরজা টাক 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 শুরু করলো, তখন আমি বলতেছি যে কে? কইতে যে মাস্টার। যে তুই আসিস কে? আমার জিজ্ঞাসে। যে আমি তো হাসি, আমি একটু এই সেমটা আমি বলি যে আমি তো জানি, এই জন্য আমি হাসি। কি জানিস তুই? আপনি যেই কারণে আসছেন সবটা আমি জানি। মানে আপনার কনফিডেন্ট ছিল এটা যে সে আবার আসবে, কেউ না কেউ সে নিয়ে আসবে। আচ্ছা, তখন মাস্টারে কয় হ্যাঁ তুই কেমনে জানিস? তাহলে তুই আসলে আমি জিনা, আমার কেসের তারিখ, এখন কোনো কথা নাই, মেয়ের সাথে আমার দেখা নেই, আগে তারিখের হাজিরা দিব, আইনের শ্রদ্ধা জানাবো, তারপর আয়া বোর্ড মুখ দেব। আমি আইনে হাজিরা দিলাম, হাজিরা দিয়ে আয়া দিয়ে আমার 20 শতক জমির দান, চান্দিনা দান 13 দিন কাটিয়া ফালাই রাখছে, দানের বিছাইয়ে পড়ছে দানের ভিতরে। আমার আব্বা সবাই অসহায় নিরুপায় হয়ে, কেউ মানে কিছু ধরে না, মাথার নষ্ট। তখন আমি নিজে বাধ্য হইয়া জীবনের ফার্স্ট বাড়ি লাগাইলাম আর কি দানে। মাত্র 15-20 মিনিটে 20 শতক জমির দান আমি বেরিয়ে ফেলাই দিছি। তখন দান বাইরে শেষ হয়েছে পরে গিয়া আমার বউর মুখ আমারে দেখাইলো, আমি দেখলাম কাজটাও শেষ করে দেখছি। বউ তো তখনও হয় নাই? জি না। তারপর তখন আমার আব্বা নিজে আমার ঘরের মাঝে হুজুর টুজুর আইনা, হুজুর আর
জীবনের গল্প শুনছেন। হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু মাধবপুর, হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার চৌমনি ইউনিয়নে 52টা গ্রাম আছে। ওই গ্রামের যে কোনো একজন মানুষের জিজ্ঞাসা করতে পারেন, আমার মুখের গল্পটা আরও সুন্দর করে ওরাই বলতে পারবে। সবার জানা এটা 3 মাসের গল্প কাহিনী। কিন্তু আমি ঢাকা আসার উদ্দেশ্য একটাই, বাংলাদেশে অনেক ছায়াছবি আমি দেখছি, আমাদের ভিতরে জাগ ঘটে গেছে এরকম দেখি নাই আমি। এই জন্যই আমি বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। অনেক ভালো থাকুন প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। জীবনের জয় হোক, মানুষের জয় হোক।